আফরোজা ম্যাডাম কি আসছেন? জি স্যার, আসছি। আচ্ছা, তাহলে কি আমরা ওই ফিফো মেথডে এটা দেখব? জি স্যার। ফিফো তো আমরা জানি, ইনভেন্টরিতে আমরা করে আসছি। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে যে ইউনিটগুলো হাতে ছিল বা প্রথমে যে ইউনিটগুলো নিয়ে আমরা স্টার্ট করলাম সেই ইউনিটগুলো আগে কমপ্লিট হবে প্রোডাকশন। ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিটে ক্যালকুলেশনও সেটার একটা রিফ্লেকশন থাকবে। এটাই হচ্ছে প্রসেস কস্টিং এর এই সিস্টেমে আমরা এই কাজটা করে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আগে এক্সেলে আমরা কিভাবে করতাম, এখন কিভাবে করব। এক্সেল শিটে করলে দেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এটা ছিল আগের নিয়মে আমরা করতাম। আমরা একটা কোয়ান্টিটি শিডিউল করতাম, আর আগের ওয়েটেড অ্যাভারেজের নিয়ম ছিল হচ্ছে যে ট্রান্সফার্ড আউট ইউনিট অথবা কমপ্লিটেড ইউনিটকে আমরা 100% নিতাম, আর ওয়ার্কিং প্রসেস এন্ডিং ইনভেন্টরিতে যতটুকু কমপ্লিট হলো ততটুকু নিতাম। আচ্ছা, এই আমরা অন্য আগের একটা অঙ্ককে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব যাতে আমাদের একটু বুঝতে সহজ হয়। আগের নিয়মে আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট বের করতে কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, আমরা আগে প্রশ্নটা একটু দেখে নিই। The following are data for independent process costing department. Inputs are added continuously. এখানে 4টা ডিপার্টমেন্ট এ বি সি ডি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওপেনিং ইনভেন্টরি আছে শুধু সি ছাড়া, এবং আমাদের আগের অঙ্কের মতোই ওপেনিং ইনভেন্টরির কত পার্সেন্ট কমপ্লিট করা আছে সেটার একটা ইনফরমেশন দেওয়া আছে, আর কত ইউনিট নিয়ে স্টার্ট করলো এই পিরিয়ডে ডিউরিং দ্য পিরিয়ড, এন্ডিং ইনভেন্টরির কোয়ান্টিটি কতটুকু কমপ্লিশন হলো সেই পার্সেন্টেজটুকুও দেওয়া আছে। Equivalent units of production for each of the above department using FIFO method. আমরা যদি আগের নিয়মে অঙ্ক করতাম তাহলে করতাম হচ্ছে কি, যতটুকু কমপ্লিট হলো ততটুকুকে 100% দিতাম, আর এন্ডিং ইনভেন্টরি যতটুকু কমপ্লিশন হলো তার ওই পার্সেন্টেজটুকু যোগ করলে আমাদের ইকুইভ্যালেন্ট ইউনিট হয়ে যেত। আর FIFO মেথডে আমরা করব হচ্ছে যে বিগিনিং ইনভেন্টরির, আবার বলি বিগিনিং ইনভেন্টরির যতটুকু এই পিরিয়ডে এসে কমপ্লিট করলাম সেই পার্সেন্টেজটুকুকে প্রথমে নিব। বিগিনিং ইনভেন্টরি দেখেন এখানে এতে হচ্ছে 33% কমপ্লিট করা আছে, বি তে 40%, ডি তে 75% কমপ্লিট করা আছে। তার মানে এর পরবর্তী পোর্শনটুকু, সে ফর এক্সাম্পল এতে এর বিগিনিং ইনভেন্টরি যা ছিল তার 33% কমপ্লিট করা আছে, তার মানে বাকি 67% ডিউরিং দ্য পিরিয়ড কমপ্লিট হলো। তাহলে এই জিনিসটুকু আমি আগে কনসিডারেশনে নিব, দেন যে ইউনিটগুলো কমপ্লিট হলো সেই কমপ্লিটেড ইউনিটগুলোর মধ্যে বিগিনিং ইনভেন্টরির এই ইনভেন্টরিটাও কিন্তু আছে। তাহলে আমি যেই পোর্শনটুকু ওপেনিং ইনভেন্টরি থেকে কমপ্লিটেড ইউনিটের মধ্যে আছে সেই পোর্শনটুকু কিন্তু কমপ্লিটেড ইউনিট থেকে বাদ দিব। বাদ দিয়ে যা থাকবে তা এই পিরিয়ডে স্টার্ট হলো, এই পিরিয়ডে শেষ হবো বলে ধরে নিয়ে আমি তার 100% নিব। দেন এন্ডিং ইনভেন্টরির যতটুকু কমপ্লিট হলো আগের মতো নিয়ম ততটুকু ইকুইভ্যালেন্ট ইউনিটে ক্যালকুলেশন নিব। এভাবে করলে আমাদের ফিফো মেথডে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট বের হয়ে যাবে।
আচ্ছা, আমাদের যদি কথা বুঝতে সমস্যা হয়, আমরা এক অঙ্কের ক্যালকুলেশনটা করতে গেলে দেন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি স্যাম্পল বেসিসে করি। ডিপার্টমেন্ট এ, আমি ডিপার্টমেন্ট এটা প্রথমে করিনি, একটা করে দেখাই দিলে আমাদের হবে। এতে আমাদের ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 3200 ইউনিট, তাহলে 3200 আমি লিখলাম এখানে। দেন ইউনিট স্টার্ট করলো হচ্ছে 19200, 19200 লিখলাম। স্যার ওই আগেরটার মতো কি সেকশন 1 দিয়ে আলাদা করে টেবিল করে করব নাকি স্যার? কিন্তু আগেরটার মতো সেকশন 1 দিয়ে মানে কোয়ান্টিটি শিডিউল যেটা করতেছি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝানোর সময় সেকশন 1 দিয়ে টেবিল করে করেছি না আমরা স্যার? করতে পারেন, করতে পারেন। ওকে স্যার। আচ্ছা, আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এভাবে করতেছি। প্রথমে এ ডিপার্টমেন্টের আমি কোয়ান্টিটিটা মিলিয়ে নিচ্ছি। এরপরে আসেন ওয়ার্কিং প্রসেস এন্ডিং ইনভেন্টরিটা রয়ে গেছে 4000, সরি, কিন্তু ইউনিটস কমপ্লিটেড হলো কত বা ট্রান্সফার আউট হলো কত সেই ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই, এবং নরমাল লসের কোনো ইনফরমেশন দেওয়া নাই। তার মানে 4000 যদি এন্ডিং ইনভেন্টরিতে রয়ে যায় আর বাকি সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাহলে 22400, তার মধ্যে 4000 রয়ে গেছে এন্ডিং ইনভেন্টরিতে। তার মানে বাকি যেই পোরশনটুকু মানে পুরো ইউনিটগুলোই কমপ্লিট হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। 18400 ট্রান্সফার আউট হলে পুরোটাই কমপ্লিট স্যার? জি জি জি। তাহলে স্যার এখানে যে 33% সেটা 3200 টাকা। আমি আগে কোয়ান্টিটি শিডিউলটা একটু মিলাই। আপনার কথাটা আমি বুঝে গেছি, কি প্রশ্ন আপনি করতে চাচ্ছেন বুঝছি আমি। কোয়ান্টিটি শিডিউলটা আপনাদের ওকে আছে কিনা, এতটুকু পোরশন আমি যতটুকু করলাম ততটুকু ওকে আছে কিনা দেখেন, তারপরে বাকিটা বলবো। জি স্যার। আমরা প্রথমে কোয়ান্টিটিটা মিলিয়ে নিলাম যে আমার বিগিনিং অফ দ্য প্রসেসে 3200 ইউনিট ছিল, 19200 নতুন করে যুক্ত হলো 22400, আমার টোটাল হলো কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি। তার মধ্যে থেকে 4000 কোয়ান্টিটি পকেটে রয়ে গেছে, প্রসেসে রয়ে গেছে। তার মানে এই 4000 ছাড়া বাকি সবগুলো ইউনিটে ট্রান্সফার আউট হয়ে গেছে বা কমপ্লিটেড হয়ে গেছে মনে আমরা ধরে নিতে পারি। তাহলে এটা এই18,400 থেকে যদি 3,200 আমি বাদ দিই, 3,200, তাহলে হয় 15,200। এই 15,200 কমপ্লিট হলো যে নতুন করে যেটা স্টার্ট হয়েছিল 19,200, এই পিরিয়ডে যেটা স্টার্ট করেছিলাম আমরা নতুন করে, এই 19,200 থেকে 15,200 কমপ্লিট হলো, আর বাকি 4,000 রয়ে গেছে। ঠিক আছে না? কোশ্চেনটা একটু দেখতে পারবো? জি স্যার। যদি একটু রিপিট করেন। এটা হচ্ছে নতুন একটা নিয়ম, আমরা ফিফো মেথডে করতেছি। ফিফো মেথডের ফর্মুলাটা হচ্ছে আমার কাছে যে ইউনিটগুলো আগে থেকে ছিল সেই ইউনিটগুলো আগে কমপ্লিট হবে, সেগুলো আগেই ফিনিশ গুডসে রূপান্তরিত হবে, আর সিকোয়েন্স অনুসারে পরবর্তীতে যেটা নতুন করে যুক্ত হবে সেগুলো পরবর্তীতে গিয়ে কমপ্লিট হবে। সেই সিকোয়েন্সটা রাখতে গিয়ে আমি এখন বলতেছিলাম যে 3200 যে বিগিনিং ইনভেন্টরি ছিল সেটা কিন্তু আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে না? তাহলে ইউনিট ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্ট ফ্রম বিগিনিং, আমি এটাকে এখন ভাগ করে নিয়েছি, ফ্রম বিগিনিং, এটা হবে 3,200। এরপর আমি আরেকটা কথা লিখি, ইউনিটস স্টার্টেড
ইউনিট স্টার্টেড এন্ড কমপ্লিটেড, ইউনিট এই পিরিয়ডে স্টার্ট করলো এবং এই পিরিয়ডে কমপ্লিটেড হলো, এন্ড কমপ্লিটেড এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডেই শেষ হলো হচ্ছে তাহলে 15,200। এখন দেখেন 22,400 মিলে গেল কিনা। জি স্যার, তাহলে কি স্যার ওই 18,200 প্রথমে যেভাবে লিখেছিলেন ওইভাবে লিখবো না, এভাবেই লিখবো? এখন আমাদের কোয়ান্টিটি শিডিউল যদি করতে হয় আমরা একটু কোয়ান্টিটি শিডিউল আগের মতো লিখতে পারবেন, আগের মতো লিখতে পারবেন, কিন্তু ইকুইভ্যালেন্ট ইউনিট বোঝার জন্য আমরা একটু আচ্ছা, আমরা কোয়ান্টিটিটা আগের কোয়ান্টিটি শিডিউল আমরা বুঝলাম, কিন্তু ইকুইভ্যালেন্টের জন্যই আমরা আসলে এই জিনিসগুলোকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, ইকুইভ্যালেন্টে আমার এখানে কিন্তু ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড কোনো কিছুই দেওয়া নাই, কোনো কোয়ান্টিটির কথা উল্লেখ করা নাই। তার মানে আমি এখানে না ম্যাটেরিয়াল না কনভার্সন আমার কোনো কিছু লেখার সুযোগ নাই, আমি শুধু লিখতে পারি ইকুইভ্যালেন্ট ইউনিট। ইকুইভ্যালেন্ট ইউনিট হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এখানে নতুন করে আমরা একটা নতুন ফর্মুলা শিখতেছি, দেখেন নতুন জিনিস শিখতেছি। বিগিনিং ওয়ার্কিং প্রসেসের 33% কমপ্লিট করা ছিল, প্রশ্নে দেখেন বিগিনিং ওয়ার্কিং প্রসেসের 33% কমপ্লিট করা ছিল, তার মানে বাকি 67% এই পিরিয়ডে কমপ্লিট হলো, ঠিক আছে? তাহলে 3,200 ইন্টু 67%, 2,114 এই পিরিয়ডে কমপ্লিট হলো। অথবা আমি এটা এখানে না লিখে এখানে লিখতে পারি 3,200 ইন্টু 67% এই পিরিয়ডে কমপ্লিট হলো। আর 15,200 এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে 100% কমপ্লিট হলো, এটাকে আমি 100% নিব। আর 4,000 ইউনিট, দেখেন 4,000 ইউনিটে 25% কমপ্লিট করা আছে, তাহলে 4,000 ইউনিটে আমি 25% নিব। স্যার আমরা 33% যেটা কমপ্লিট করেছি সেটা কি দেখাবো না? 33% আপনি এই পিরিয়ডে কমপ্লিট করেন না, 33% আপনি আগের পিরিয়ডে আগের কোনো একটা সময় আপনি করেছিলেন, তাহলে ওই পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে তো যাওয়ার সুযোগ নাই। আমি নতুন পিরিয়ডে কতটুকু কমপ্লিট করলাম সেই ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি। এটাই হচ্ছে আপনার ফিফো মেথডের নিয়ম। ফিফো মেথডের নিয়ম হচ্ছে যে কি বিগিনিং ওয়ার্কিং প্রসেসের এই পিরিয়ডে কত কমপ্লিট হলো প্লাস এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে যেটা কমপ্লিট হলো তার 100% নিব, এন্ডিং ওয়ার্কিং প্রসেসের যতটুকু কমপ্লিট হলো ততটুকু নিব। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এ এর জন্য গেল, এবং ঠিক একই রকম ভাবে বি, সি, ডিও আমরা করতে পারি, একই অঙ্কেও করতে পারি, অথবা আলাদা এর জন্য আলাদা, বি এর জন্য আলাদা, সি এর জন্য আলাদা করতে পারি। কিন্তু প্রশ্নে যদি মার্কস কম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অত সময় পাবেন না বা অত সময় দেওয়া উচিত হবে না। এখানে হচ্ছে 4 মার্কসের জন্য এটা আসছে, অনলি ফর 4 মার্কস। তো 4 মার্কসের জন্য এত কষ্ট করার দরকার নেই, একসাথে করে নিতে পারবেন। আপনাদের সলিউশনও একই রকম ভাবে করে আসছে, আমি একটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, আপনারা বলেন তো ফিফো মেথডের এটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে আবার বলবো।
স্যার এটা তো জাস্ট ইকুইভ্যালেন্ট ইউনিট বের করেন পরে শুধু ইকুইভ্যালেন্ট ইউনিট। এরপরে কিন্তু অন্য কাহিনী আছে, এরপরে পরবর্তী স্টেপস গুলোতেও কিন্তু কস্ট গুলো কিন্তু অ্যাকুমুলেশন আগের মতোই হবে। আবার আপনি যখন কস্ট রিকনসিলিয়েশন করবেন সেখানে কিন্তু ওই ওপেনিং এর জন্য আলাদা, ইয়ের জন্য আলাদা আলাদা করে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে, আলাদা ক্যালকুলেশন আছে। সেগুলো তো আমাদের আপাতত লাগতেছে না, না লাগতেছে না, যেমন আমাদের স্যার আগের পিরিয়ডটা যোগ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো না আমাদের লাগবে। মানে কস্ট অ্যাকুমুলেশনের ক্ষেত্রে হচ্ছে যে কি ওপেনিং ওয়ার্কিং প্রসেসের কস্টটা প্লাস নতুন করে যেটা যুক্ত হলে দুটোটাই আসবে, কিন্তু যখন কস্ট রিকনসিলিয়েশন আপনার ওই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসের জন্য কত টাকা খরচ অ্যাসাইন করবেন, এই এরপরে এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে কত শেষ হলো তার জন্য কত স্টার্ট করবে অ্যাসাইন করবেন সেটা আলাদা থাকবে। তারপর এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল। ওয়েটেড অ্যাভারেজে যেরকম ইফোতেও একই রকম, কোনো পরিবর্তন নাই। দেখেন আমরা যেভাবে করলাম, ওনারা এটাকে একটু কমপ্লেক্স করে নিলেন, এ বি সি ডি আলাদা করে একই স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসলেন কোয়ান্টিটি শিডিউলটা, ফ্লো প্রোডাকশন শিডিউলটা, এন্ড দেন ইকুইভ্যালেন্টটা আলাদাভাবে কোয়ান্টিটিটা মিলিয়ে নিলেন। আমরাও ঠিক একই রকম ভাবে করতে পারি, ঠিক আছে? এভাবে করে আমরা নিয়ে নিতে পারি। বি তে বিগিনিং ইনভেন্টরি ছিল 15,000 ইউনিট, স্টার্ট করলো হচ্ছে 20,000, 35,000 হয়। এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই, এন্ডিং ওয়ার্কিং প্রসেস নাই মানে হচ্ছে সবগুলো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। এখন ওই 15,000 সরি 1500 আর একটা হচ্ছে 20,000, এখানে আমি ভুল লিখছি, 1500 20,000 21,500, 21,500 থেকে 1500 হচ্ছে প্রথমেই ইয়ে থেকে চলে যাবে, তারপরে আর বাকিটা থাকবে হচ্ছে এক কমপ্লিটেড 100% কমপ্লিটেড ইউনিটে থাকবে। দেন সি তে আসি, সি তে বিগিনিং ইনভেন্টরি নাই, এই পিরিয়ডে স্টার্ট করলো হচ্ছে 48,000, আমরা লিখি সি তে বিগিনিং ইনভেন্টরি নাই, শুরু করলো হচ্ছে 48,000 দিয়েই, তাহলে বিগিনিং ইনভেন্টরি থেকে কোনো কিছু কমপ্লিট করার সুযোগ নেই। 48,000 নতুন সরি কমপ্লিটেড ইউনিটের কথা বলা নাই, 9,000 ইউনিট এন্ডিং ইনভেন্টরি বলা আছে। 9,000 ইউনিট এন্ডিং ইনভেন্টরি যদি থেকে থাকে তার মানে বাকিটা কমপ্লিটেড হয়ে গেল। 48 থেকে 9 বাদ গেলে থাকে হচ্ছে 39,000 ইউনিট কমপ্লিট হলো। ডি তে আসি, আমি দেখি 27,000 ইউনিট বিগিনিং ইনভেন্টরি, 33,000 নতুন করে যুক্ত হলো, 27,000 33,000 60,000। এন্ডিং ইনভেন্টরিতে রয়ে গেছে হচ্ছে 8,000, এন্ডিং ইনভেন্টরিতে রয়ে গেছে 8,000, আর ওপেনিং থেকে কমপ্লিট হলো 27,000, তাহলে বাকি থাকে কত 27, আর ইয়েতে যোগ করলে হচ্ছে 35, 60 থেকে 35 গেলে 25,000 এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিটটা আমরা এখানে আলাদাভাবে করে নিব। এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে এর জন্য একই রকম ভাবে এ বি সি ডি আলাদাভাবে আমরা করে নেব। এটা আমরা কমপ্লিট করলাম। বি তে আসেন, বি তে এটা দেখে দেখে করতে হবে। বি তে হচ্ছে 1500 ইউনিটের 40% কমপ্লিট করা ছিল, তার মানে 60% এই পিরিয়ডে এসে কমপ্লিট হলো। তাহলে এই 1500 ইনটু 0.6 60%, আর ইয়ের ক্ষেত্রে সবসময় 100%। এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো হচ্ছে 100%। এন্ডিং ওয়ার্কিং প্রসেসের কোনো ইস্যু নাই। সি তে আসি আমরা,
সি তে ওপেনিং ইনভেন্টরির কোনো ইস্যু নাই, আর এটা এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো, সো এটা 100%। আর 9000 ইউনিটের কমপ্লিট হলো হচ্ছে কত পার্সেন্ট? 30%। তাহলে 9000 ইউনিট ইনটু 0.3, 30%। আচ্ছা, ডিতে স্যার বিতে 800 টাকা কি আসবে? বিতে 800 কোথায় পেলেন? ওই যে এক্সেল শিটে এন্ডিং এ আসবে তো। এটা কোন টাকাটা স্যার? ও না, বিতে আসবে না, সিতে আসবে। হ্যাঁ ও বিতে আসবে না, সরি, বিতে তো এন্ডিং ইনভেন্টরি নাই। না স্যার নাই। ওইটা ওই আগেরটা রয়ে গেছে, সরি আমি এটা দেইনি। ওই আগের অঙ্কেরটা সে কন্টিনিউ করতেছিল, আমি কপি করে পেস্ট করাতে। আচ্ছা, ডিতে আসে। ডিতে হচ্ছে 27000 ইউনিটের 75% কমপ্লিট করা ছিল, তাহলে বাকি কমপ্লিট হলো এখানে 25%। তাহলে 27000 ইনটু 25%। আর এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো 100%। এন্ড দেন এন্ডিং ইনভেন্টরি কত পার্সেন্ট ছিল? 20%। প্রশ্ন নাই না আপনাদের? 20%। 33350। এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক, এইটুকু হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন। মানে ইকুইভ্যালেন্ট ইউনিট 4টা ডিপার্টমেন্টের জন্য করতে বললো, আমরা 4টা করে নিলাম। আচ্ছা, এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার, ইজি স্যার, বুঝতে পারছি। ইজি? জি স্যার। না না, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম, তাই না? সবাই, অনেকেই আমাকে মেসেজ বক্সে মেসেজ দিচ্ছেন। কি 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 সমস্যা? ক্লাস কি স্টার্ট হয়েছে? হ্যাঁ, কোন বুকের থেকে নিয়েছেন আপনি অঙ্কটা? এটা আপনাদের পরীক্ষায় আসছে। ও আচ্ছা আচ্ছা, ইয়ার কোশ্চেন। হ্যাঁ, ইয়ার কোশ্চেন, ডিসেম্বর 18। এই শীট কি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে? জুয়েল উদ্দিন? না, হয়নি। সফট কপি স্যার দিবে না? স্যার সবসময় সফট কপি দেয়, আজকে দিয়ে দিবে সব, কারণ আপনাদের অঙ্কগুলো কমপ্লিট করে দেন সফট কপিটা দিতে যাচ্ছিলাম, না হলে ইনকমপ্লিট হয়ে থাকতো। আচ্ছা, প্রসেস কস্টিং এর আর কারো কোনো সমস্যা আছে কিনা? আমার মনে হয় প্রসেস কস্টিং কিন্তু অত সহজ না, আপনারা যতটুকু সহজ মনে করতেছেন সহজ না, এবং প্রসেস কস্টিং আপনাদেরকে শিখতেই হবে। স্যার আমার একটা প্রবলেম আছে গ্র্যাজুয়েশনের বইয়ের জি 18 নাম্বার অঙ্কের মধ্যে। আমরা একটু দেখি প্রশ্নটা পড়ে, যদি একটু বড় হয় আমরা স্কিপ করে যাব, আমাকে পরে পরে আলাপ করব, আর যদি ছোটখাটো সমস্যা হয় দেন আমরা আলাপ করে নেব। এটা হচ্ছে গত ডিসেম্বর 18। স্যার প্রসেস কস্টিং এ মানে যেই মেথড গুলো আমরা ওয়েটেড এভারেজে করতে পারবো, ওটা কি আমরা ফিফো মেথডেও করতে পারবো? সেম প্রবলেম পাবেন। ওয়েটেড এভারেজ মানে অঙ্ক আমরা যে দুটো অঙ্ক করলাম ওই দুটো অঙ্ককে আমরা ফিফো মেথডে করতে পারবো। চাইলে আমি করাই দিতে পারবো, কিন্তু আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে। যদি বলেন যে স্যার একটু করাই দেন, আমি করাই দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার বিগিনিং এ তো প্র্যাকটিসে হ্যাঁ নিজেরা বলেন বলেন প্লিজ না আপু বলেন। স্যার ওখানে তো বিগিনিং এর কোনো পার্সেন্টেজ নাই যে এতটুকু কমপ্লিট হয়েছে, তাহলে আমরা কিভাবে ওয়েটেড থেকে ফিফোতে নেব আগের স্যার? অঙ্কগুলোতে ছিল তো, আমি একটু দেখাই একটা অঙ্ক। তো ওখানে টাকা দেওয়া ছিল, ওইটার কথা বলতেছেন, ইউনিট বা ওগুলো? হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন দেওয়া ছিল তো। এই যে এই অঙ্কটা যদি আমি বলি,
বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ইউনিট দেওয়া আছে, কতটুকু কমপ্লিট করা ছিল আগে থেকে তাও দেওয়া আছে, এবং তার কস্ট ইনফরমেশনও দেওয়া আছে, তাহলে সম্ভব। জি স্যার। এখানে ইকুইভ্যালেন্ট ইউনিটে ক্যালকুলেশনে চেঞ্জ আসবে, তারপরে ইকুইভ্যালেন্ট ইউনিট চেঞ্জ হওয়ার পর আমরা যে এখানে কস্ট ক্যালকুলেশন করলাম, পার ইউনিট কস্ট ক্যালকুলেশন করলাম, সেখানে ইকুইভ্যালেন্ট ইউনিট চেঞ্জ হলে কস্টও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে না? আমি যদি ইউনিট চেঞ্জ হয়, ডিনোমিনেশনে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কস্টের ইনফরমেশন চেঞ্জ হবে না। 7,04,000, 44,92,000 যা আছে তাই থাকবে, কিন্তু পার ইউনিট কস্ট ডিফার করবে। স্যার একটু চেঞ্জ হবে না স্যার এখানে যে ইয়াটা কস্টটা? কস্ট চেঞ্জ কেন হবে স্যার ওই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেসে আমরা আগেরটাও যোগ করি না স্যার? ওই যে এখানে নিয়ে আসছি তো, হ্যাঁ আগেরটা যোগ করি, হ্যাঁ সেটা এখানেও একই রকম ভাবে করব, আগেরটাই যোগ করে নিয়ে আসবো। জি। মানে ওয়েটেড এভারেজ যোগ করতে হতো, ফিফোতেও যোগ করতে হতো, শুধুমাত্র ইউনিট চেঞ্জ হয়ে যাওয়াতে কস্টের ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, পার ইউনিট কস্টটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ইকুইভ্যালেন্ট ইউনিট চেঞ্জ হবে, কনফার্ম চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আসেন এখানে এসে ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি যতটুকু এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে শেষ করলাম তার 100% হবে। বিগিনিং ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে এইরকম একটা ক্যালকুলেশন হবে, এই পিরিয়ডে কতটুকু শেষ করলাম সেই কষ্ট আসবে, তাহলে মিলে যাবে। চাইলে আমি করা দিতে পারি, আপনাদের এটা বুঝাইতে 10 মিনিট সময় লাগবে। করাবো? না স্যার। আচ্ছা, তাহলে প্রসেস কস্টিং এ যাই। প্রসেস হচ্ছে 144 নাম্বার, 100 কত নাম্বার অঙ্ক? কত নাম্বার বলবেন? 18 এটাই কি? জি জি, এটার যে কোঅপারেটিভ সেন্ট জোস, হ্যাঁ জি, রেকর্ড 3, requirement 3. How many of the units transferred to next department were started and completed during the month? ওই যে FIFO মেথডের ওই কথাটা, এটা ওয়েটেড অ্যাভারেজের অঙ্ক, কিন্তু এটা একটা নতুন রিকোয়ারমেন্ট দিল যে এই পিরিয়ডে স্টার্ট হয়ে এই পিরিয়ডে শেষ হলো। হাউ মেনি ইউনিটস অফ ট্রান্সফার টু দ্য নেক্সট ডিপার্টমেন্ট ওয়ার স্টার্টেড এন্ড কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে ফিফো মেথডের ওই জিনিসটা বের করতে পারি। আমরা এখনো বলে দিতে পারি বিগিনিং ওয়ার্কিং প্রসেসের এগুলো তো ইউনিট, তাই না? 30,000, আর ইউনিট স্টার্ট করলো 2,30,000, ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে 1,90,000। তাহলে নেক্সট ডিপার্টমেন্টের ট্রান্সফার যদি 1,90,000 হয়, তার থেকে 30,000 বাদ দেন, 1,60,000। 1,60,000 এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডে শেষ হলো। উত্তর হচ্ছে এটা। স্যার আমার বইতে যে লেখা আছে যে এখানে যে হাউ মেনি অফ দ্য ইউনিট ট্রান্সফার আউট অফ দ্য মিক্সিং ডিপার্টমেন্ট ইন এপ্রিল ওয়ার স্টার্টেড এন্ড কমপ্লিট ডিউরিং দ্যাট মান্থ, আমরা যেভাবে করি সেটা হচ্ছে ট্রান্সফার টু নেক্সট ডিপার্টমেন্টের নিয়ে ম্যাটেরিয়াল আর কনভারসেশন গুলো নিয়ে এরপরে কস্ট পার ইকুইভ্যালেন্ট দিয়ে গুণ করলেই তো আমাদের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, ট্রান্সফার আউটটা। এখানে তো অ্যামাউন্টের কথা বলে নাই, এখানে তো আপনাকে ইউনিটের কথা বললো। হাউ মেনি ইউনিটস? স্যার এখানে ওই যে সলিউশনের মধ্যে দেখলাম তো ওরা এখানে ওই যে এপ্রিলে যে 30,000 টাকাটা আছে না, এই টাকাটা অ্যাড করেছে, এটা বুঝি নাই। আমি দেখি, 1,60,000 দিয়েছিল, এড না। এই যে আমি যেটা বললাম সলিউশনে তাই লিখলাম, আপনি নতুন কোথায় পেলেন? স্যার এটা 1,60,000 দেখছি, আগে দেখছি। এই যে আমি যেটা বলতেছি সেটাই তো এখানে লিখলো যে ইউনিট ট্রান্সফার হলো 1,90,000, কমপ্লিটেড হলো 1,90,000। তার মধ্যে বিগিনিংটা আমি বাদ দিলেই এই পিরিয়ডে স্টার্ট করে এই পিরিয়ডেই শেষ হলো হচ্ছে 1,60,000। আপনি অন্য ইনফরমেশন তো আমি দেখতেছি না, আমার বুঝতে ভুল হয়েছে স্যার। ঠিক আছে? তাহলে একটু দেখেন তো স্যার কি বলেছে, কোনটা? এই যে রিকোয়ারমেন্ট 4। আচ্ছা আচ্ছা, requirement 4 হচ্ছে the manager of the mixing department stated materials prices jumped from about 2.5 per unit in March to 3 per unit in April। ঠিক আছে, বুঝলাম, ম্যাটেরিয়াল প্রাইস বেড়ে গেছে,
but due to good cost control, I was able to hold our material cost to less than 3 per unit for the month. Acha, should this manager be rewarded for good cost control? এটা যে থিওরিটিক্যাল কথাবার্তা আর কি, যে উনি বলছেন যে কি 2.5 টাকা থেকে 3 টাকায় কস্ট জাম্প করলো, কিন্তু আমি কস্টটাকে মিনিমাইজ করে 3 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি। সো যদি মার্কেটে ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যায়, আমি যদি কমে রাখতে পারি, অবশ্যই তো সেটা সে রিওয়ার্ড পাওয়ার যোগ্য। তাহলে তিনি কততে ম্যাটেরিয়াল কস্ট রেখেছিলেন বলেন তো? আছে না ইনফরমেশনটা এখানে? ম্যাটেরিয়ালের পার ইউনিটের কস্ট কত? 2.95 না কত যেন আসছে, আমি ভুলে গেছি। 67,800 ম্যাটেরিয়াল কিনলো, ইউনিট কত, কোয়ান্টিটি কত ছিল? ম্যাটেরিয়াল ছিল না 5,69,000 ডিভাইডেড বাই কত ইউনিট কিনলো? ইউনিট ছিল স্যার 6,46,800 ইউনিট। সরি স্যার, না স্যার 2,20,000 ইউনিট স্যার। 2,20,000 না, 2 লক্ষ ইউনিট। কারেন্ট ইউনিট ছিল 2,20,000। 20,000 স্যার। 2,20,000 কোথায় পেলেন? টোটাল ইকুইভ্যালেন্ট ইউনিট আমাদের 2,20,000 বেরোচ্ছে স্যার। এই যে ট্রান্সফার 2,20,000 ইউনিট হলো, এখানে ওপেনিং ইনভেন্টরি ছিল, আমি এই পিরিয়ডে স্টার্ট করলাম 2 লাখ, নিশ্চয়ই 2 লাখের ম্যাটেরিয়ালই কিনছি, কোনো কিছু যদি বলা না থাকে। কারণ ম্যাটেরিয়াল যদি কোনো কোয়ান্টিটিতে বলা থাকতো আমি আলাদা করে বের করে নিতে পারতাম। আচ্ছা, উনি 2 টাকা 89 পয়সাতে কিনছেন আমার ক্যালকুলেশনে। তারপর আমরা সলিউশন দেখিনি। No, the manager should not be rewarded for the good cost control. The mixing department low unit cost for April occurred because of the cost of the prior month have been averaged in which April cost. This is the major criticism of weighted average method. Okay, cost computed for product costing purpose should not be used to evaluate cost control or to measure performance for the current period. আচ্ছা, এখানে বলছেন যে কি ম্যানেজারকে এখানে রিওয়ার্ড দেওয়ার সুযোগ নাই, কারণ এই ম্যাটেরিয়ালের কস্ট কন্ট্রোলের উপর যদি এভাবে দিতে যাওয়া, সেখানে অন্য কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়। কন্ট্রোভার্সি গুলো কি, যে উনি কস্ট কন্ট্রোলের জন্য লো গ্রেডেড ম্যাটেরিয়াল কিনে ফেলবেন, সেক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হবে। সেই জন্য এই ডিপার্টমেন্ট ম্যানেজারকে এইভাবে ইভ্যালুয়েশনের বেসিসে রিওয়ার্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। পার ইকুইভ্যালেন্ট ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট কত ছিল? 2 টাকা 94 পয়সা। কিন্তু এই পিরিয়ডের কিন্তু আরো কম ছিল, এটা গত পিরিয়ডের মিলে মনে হয় আরেকটু বেড়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কি আমরা প্রসেস কস্টিং শেষ করব? জি স্যার। আমরা আজকে যাব হচ্ছে সিবিপি তে, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। আজকে আমরা স্টার্ট করব, এরপর আরো 2-3টা ক্লাস নেব। ওখানে আমাদের একটু সময় বেশি লাগবে, যেহেতু আমাদের অঙ্ক বেশি আসছে, আমাদের একটু প্র্যাকটিসটাও বেশি করে করতে হবে। প্রসেস কস্টিংটা একটু আনইউজুয়াল, একটু কম সময়ের জন্য আসে, কিন্তু এটা সব সময় আমাদের পরীক্ষায় আসে। স্যার আমাদের কি অ্যাক্টিভিটি বেসড কস্টিং আছে? না। আচ্ছা, এই সিবিপির ম্যাটেরিয়ালসটা আমি দিয়ে দিব আজকে। আপনারা দেখেন নেক্সট ক্লাসে যদি আমরা আরো ভালোভাবে করব, তখন এটা নিয়ে বিস্তারিত আলাপ করতে পারবো আমরা। এটাই হচ্ছে দিদার, আপনার ওই যে জব কস্টিং এর ওই অঙ্কটা দেখছিলেন? দিদার কি আছেন? জব কস্টিং এর অঙ্কটা কি দেখছেন? ওই যে আমাদের সিমা স্টাডি ট্যাক্স থেকে যে অঙ্কটা আসছে স্যার, সিমা স্টাডি ট্যাক্সের অঙ্কটা কি দেখছিলেন কিনা? জব কস্টিং স্যার আমার এখানে নেটওয়ার্ক
স্যার আমি খুবই সরি, বুঝতে পারিনি, কাইন্ডলি যদি জব কস্টিং এর অঙ্কটা কি দেখছিলেন আপনি? স্যার ওই অঙ্কটা দেখা হয়নি স্যার। দেখে নিয়ে, দেখে যদি প্রবলেম হয় আমাকে জানাবেন। এবং বইতে বিস্তারিত লেখা আছে, পরবর্তীতে প্রত্যেকটা ক্যালকুলেশন কোত্থেকে আসলো প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে বিস্তারিত বলা আছে। আমি শুধু আজকে ক্যালকুলেশন গুলো বলা আছে যাতে সহজে বোঝা যায় আর কি। জি জি, শুধু ক্যালকুলেশন গুলো তো স্যার, ওই জার্নালাইজিংটা বুঝতে পারতেছিলাম না কিভাবে করতে হবে। ওই সেটা করলে- জার্নাল তো আপনি ওখান থেকে দেখে দেখে কনভার্ট করলে তো জার্নাল হয়ে যাবে। আচ্ছা জি স্যার। আপনি ডেবিট ক্রেডিট কনভার্ট করলে জার্নাল হয়ে যাবে না? এই অঙ্কটাই তো আসছে, এই অঙ্কটা আসছে। আর এখানে যে লেজার গুলো করা হলো, লেজার গুলো কিসের বেসিসে করা হলো সেই নোটসটা কিন্তু এখানে দেওয়া আছে, যেটা সলিউশনে ছিল না, আপনাদের সলিউশনে ছিল না, কিন্তু এখানে নোটসটা বলা আছে। তাহলে যদি কোথাও আটকে যান এই নোট গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে না বুঝলে আমরা দরকার হলে এটা নিয়ে 20 মিনিটের একটা সেশন আমরা আলাপ করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, সো কাইন্ড অফ ইউ। আচ্ছা, আজকে আসেন হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অ্যানালাইসিস। এটাকে সিবিপি রিলেশনশিপ বলা হয়ে থাকে। আবার আমরা সিবিপি না বুঝলেও এটা কিন্তু সবাই জানি যে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা জায়গায় আমরা একটা ব্রেক ইভেন অ্যানালাইসিস করে থাকি, এবং আমাদের ফ্যামিলিতে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস করি, অথবা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস করি, কোম্পানি তার কোম্পানির ব্রেক ইভেন অ্যানালাইসিস করে থাকে। তো সিবিপি না বললেও এই সিবিপির একটা পার্ট হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। এটাকে নিয়ে অনেকে বলা হয়ে থাকে যে এই ব্রেক ইভেন অ্যানালাইসিস। এই জন্য সিবিপি না বুঝলেও কিন্তু সবাই ব্রেক ইভেন অ্যানালাইসিসটা বুঝে থাকে। তো সিবিপি অ্যানালাইসিস আমরা কেন করব সেটা আমরা একটু দেখি। স্যার নাকি আজকে স্যার ওই সিবিপি নেক্সট ক্লাসে ফ্রেশ স্টার্ট দিবেন? আজকে স্যার কি জবর কস্টিং এর দেখাবেন? কেন আজকে কি না না স্যার, সরি। আমরা আজকে একটু পড়ে নিই, পরবর্তী ক্লাসে আমরা করবো, কারণ সিবিপি তে আমরা সময় দিব। তো সিবিপি আমাদেরকে বুঝতেই হবে, ইভেন প্রসেস কস্টিং ও জানা দরকার, কারণ প্রসেস কস্টিং এই পিরিয়ডে এখন একটু কম লাগলেও পরবর্তীতে আর একটু বেশি লাগবে। এই শীটটা আপনাদেরকে পাঠানো হয়েছে, এই শীটটাও পাঠানো হয়েছে আপনাদের আজকে মেইলে পাঠানো হয়েছে, এর আগেও সফট কপিতে ছিল। Cost volume profit analysis helps manager make many important decisions such as what products or services to offer, what prices to charge, and then what marketing strategy to use, and what cost structure to maintain. এই সিবিপি অ্যানালাইসিস করলে একজন ম্যানেজার বুঝতে পারেন যে প্রোডাক্টের দাম কত রাখবেন, দাম বাড়াবেন কিনা কমাবেন কিনা, মার্কেটিং স্ট্র্যাটেজি কোনটা নিলে ভালো হবে, কস্ট স্ট্রাকচারের মধ্যে কি রাখলে কি মেনটেন করলে কোম্পানির প্রফিটেবিলিটি হবে। ইটস প্রাইমারি পারপাস ইজ টু এস্টিমেট হাউ প্রফিট আর এফেক্টেড বাই দ্য ফলোইং 5 ফ্যাক্টরস। সিবিপি অ্যানালাইসিসকে যদি আমরা সংক্ষেপে বলি যে সিবিপি অ্যানালাইসিস বেসিক্যালি করা হয়ে থাকে to estimate how profits are affected by the following
5 ফ্যাক্টরস, অথবা কিছু জায়গায় যদি আমরা চেঞ্জ করে থাকি, কিছু জায়গায় কিছু অ্যাজাম্পশন যদি আমরা চেঞ্জ করে থাকি, তাহলে আমাদের প্রফিটে কি পরিবর্তন হয়, এই জিনিসটা দেখার জন্যই আমরা সিবিপি অ্যানালাইসিসটা করে থাকি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কোথায় কোথায়, সেলিং প্রাইসেস যদি আমি চেঞ্জ করি কি ঘটনা ঘটে, ভলিউম যদি পরিবর্তন হয় তাহলে কি ঘটনা ঘটে, ভেরিয়েবল কস্ট যদি কমে বা বাড়ে কি কি আমাদের করা উচিত, দেন ফিক্সড কস্টের ইস্যুর কারণে কি আমরা আমাদের প্রফিটেবিলিটিতে কিভাবে হ্যাম্পার করে, এবং ফাইনালি হচ্ছে যে কি আমাদের প্রোডাক্ট মিক্স কি হওয়া উচিত। সোজা কথা হচ্ছে এই পাঁচটা ধাপে বা পাঁচটা এরিয়াতে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের প্রফিটে চেঞ্জ আসতে পারে, সেলিং প্রাইসে চেঞ্জ আসতে পারে, বা বিভিন্ন জায়গায় চেঞ্জ আসতে পারে। তাহলে এটা ওভারঅল অর্গানাইজেশনে একটা চেঞ্জ নিয়ে আসে। এই জন্যই আমরা বেসিক্যালি এটার কারণে আমরা সিবিপি অ্যানালাইসিস করে থাকি। আচ্ছা, সিবিপি অ্যানালাইসিস আমাদের সিগমা স্টাডি টেক্সট আমাদেরকে কিভাবে করতে বললো, এটার একটা সংজ্ঞা দেওয়া আছে। CBP is the study of the effects on future profit of changes in fixed cost, variable cost, sales price, quantity and mix. এখানে যে কথাগুলো আমরা বললাম সেই কথাটাকে একটু সংক্ষিপ্ত আকারে বললেন যে সিবিপির মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ফিউচার প্রফিট সম্পর্কে আমরা জানতে পারি যদি আমরা এইখানে কোথাও কোনো চেঞ্জ করে থাকি, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেলিং প্রাইস, কোয়ান্টিটি মানে ভলিউম এন্ড মিক্স, এই পাঁচটা এরিয়াতে যদি আমি কোথাও কোনো চেঞ্জ করে থাকি তাহলে আমাদের প্রফিটে কি এফেক্ট পড়বে, এই জিনিসটা আমরা সিবিপি অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, এন্ড দেন এবার আমরা এই সিবিপি অ্যানালাইসিস করতে গেলে কতগুলো পয়েন্ট সম্পর্কে আমরা জানবো, কতগুলো এরিয়া সম্পর্কে আমাদের জানা দরকার, সেগুলো আমরা একটু পড়ে নিই। সিবিপি অ্যানালাইসিস করতে গেলে প্রথমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করি। এই ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে আমরা সংজ্ঞাটা শিখে নিই, দেন আমরা বিস্তারিত আবার করব। দ্য লেভেল অফ সেলস এট হুইচ প্রফিট ইজ জিরো, কোম্পানি কোন লেভেলে সেলস করলে বা কতটুকু সেলস করলে তার প্রফিট জিরো হয়, মানে কি প্রফিটও হবে না লসও হবে না। দ্য ব্রেক ইভেন পয়েন্ট ক্যান অলসো বি ডিফাইন্ড as the point where total sales equal to total expenses or the point of where total contribution margin equal to fixed expenses। সব কথা এখানে বলা হয়ে গেছে। সো প্রথমে আমরা বুঝলাম হচ্ছে ব্রেক ইভেন সেলস হচ্ছে সেই সেলস লেভেলে আমাদের কোনো প্রফিট হয় না, কোনো লসও হয় না, এবং সেই জন্য এটাকে বলা হয়ে থাকে যে কি টোটাল সেলস ইকুয়াল টু টোটাল এক্সপেন্সেস। যেই প্রাইসে আমি বিক্রি করলাম সেই প্রাইসে আমার কস্ট ছিল, সো কোনো প্রফিটও হয় নাই লসও হয়নি, এই জন্য এটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়ে থাকে। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে আমাকে জানতে হবে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? কন্ট্রিবিউশন মার্জিন এ মেথড অফ কম্পিউটিং ব্রেক ইভেন পয়েন্ট ইন হুইচ ফিক্সড এক্সপেন্সেস আর ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আচ্ছা, এই কন্ট্রিবিউশন মার্জিন আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য আমাদের প্রয়োজন হয়ে থাকে। কন্ট্রিবিউশন মার্জিন বেসিক্যালি হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে, এখানে এই কথাটা লেখা হয়নি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দিই ইকুয়াল টু হচ্ছে CN, কন্ট্রিবিউশন মার্জিন। এটা আমাদেরকে জানতে হবে। এই অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে এটাই শিখতে হবে যে কন্ট্রিবিউশন কতটুকু হয়। আবার বলতেছি, কন্ট্রিবিউশন হচ্ছে যে কি আমরা আগের জিনিসে আবার চলে যাই। ভেরিয়েবল কস্ট হচ্ছে কি ফিক্সড কস্ট, কিসের ক্ষেত্রে? পার ইউনিটের ক্ষেত্রে। ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড, ভেরিয়েবল কস্টটা সাধারণত ভেরি করে না পার ইউনিটে। সো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ, ভেরিয়েবল কস্টটা আমার হচ্ছে কম্পালসারি কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে যে জিনিসটা থেকে যাবে সেটাকেই আমরা বলি কন্ট্রিবিউশন, মানে ওই প্রোডাক্টটা ওই টাকাটা কন্ট্রিবিউট করলো। যে আমরা প্রশ্ন গেলে আরো একটু বিস্তারিত বলবো। এন্ড দেন সিএম রেশিও আমরা অঙ্ক করতে গেলে বলবো, ডিগ্রি অফ প্রফিটিং লেভেল এই মুহূর্তে দরকার নাই, এই মেথড গুলো আমরা অঙ্ক করতে গেলে বলবো। সিএমটা কি বাবা গেলে বাবা যাও, আসো আসো।
আচ্ছা, এবার আমরা গ্যারিসনের বইতে চলে আসি। আমরা কন্ট্রিবিউশনটা বুঝছিলাম। কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট রিমেইনিং ফ্রম সেলস রেভিনিউ আফটার ভেরিয়েবল এক্সপেন্সেস হ্যাভ বিন ডিডাক্টেড। আমি বলছিলাম কি, সেলস থেকে ভেরিয়েবল কস্টটা ডিডাক্ট করলে, বাদ দিলে যা থাকবে সেটাকে কন্ট্রিবিউশন বলা হয়ে থাকে। আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। একটা বাইক কোম্পানি, আমরা বাইকের ছবিও দেখতে পাচ্ছি। একটা বাইক কোম্পানি পার ইউনিট আমরা একটা দেখি, $500 হচ্ছে বাইকের সেল প্রাইস, আর $300 হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস। $500 থেকে $300 বাদ দিলেই কন্ট্রিবিউশন মার্জিন। মানে একটা বাইক $200 কন্ট্রিবিউশন করে, $200 কন্ট্রিবিউট করে, $200 কন্ট্রিবিউট করে যদি একটা বাইক আমি বিক্রি করে থাকি। যদি 500টা বাইক বিক্রি করি তাহলে আমার $1,00,000 আমাকে কন্ট্রিবিউট করে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্সেস বাদ দিব। সিএম ইজ, এখানে দেখেন সিএম ইজ টু কভার ফিক্সড এক্সপেন্সেস। আমার প্রত্যেকটা ইউনিট সিএম জেনারেট করে, সিএম জেনারেট করতে 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 এই সিএম দিয়েই আমি আস্তে আস্তে ফিক্সড এক্সপেন্সেস গুলো কভার করি। ফিক্সড এক্সপেন্সেস যখন কভার হয়ে যাবে তখন ব্রেক ইভেন পয়েন্ট, এর উপরে যখন আমি যাব দেন আমার প্রফিট হওয়া শুরু থাকবে। এখানে একটা অঙ্কে এই এক্সাম্পলটাতে দেখেন, $250,000 আমি বিক্রি করি, 500টা বাইক বিক্রি করে $1,50,000, ওই 500 ইন্টু 300, 1.5 লক্ষ। 2.5 লক্ষ থেকে 1.5 লক্ষ বাদ দিলে থাকে 1 লক্ষ। এই এক সিএম থেকে যখন আমি ফিক্সড এক্সপেন্সেস বাদ দিব, এটা হচ্ছে আমার নেট ইনকাম। এটাই হচ্ছে আমার নেট ইনকাম। আফটার রিকভারিং ফিক্সড কস্ট, এনি রিমেইনিং সিএম কন্ট্রিবিউটস টু ইনকাম। এতটুকু বুঝলে আমাদের কনসেপ্টের আপনাদের 30% বোঝা হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে আমার প্রথমে বুঝতে হবে যে জি ওই ফিক্সড এক্সপেন্সটা আমরা মাইনাস করলাম কেন, নেট ইনকাম বের করার জন্য? জি জি জি, আমাদের আগের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা ছিল ডিফারেন্ট। আমরা করতাম কি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতাম, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে হতো গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে হতো নেট প্রফিট। এখন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে যে কি, ওই ইনকাম স্টেটমেন্টের সেই ফরম্যাটে আমরা করব না। কেন করব না? আমরা এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের জন্য। ম্যানেজমেন্ট অ্যানালাইসিস করে বের করবেন যে ব্রেক ইভেন পয়েন্ট কত। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে আমাকে সিএমটা বের করতে হয়। ঠিক আছে, আমরা ব্রেক ইভেন এখানে ইনকাম স্টেটমেন্টটা করব হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাটে। এখানে দেখেন ইনকাম স্টেটমেন্টের উপরে লেখা আছে একটা কথা, কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট। এটা কিন্তু নরমাল ইনকাম স্টেটমেন্ট না। ওই ইনকাম স্টেটমেন্টকে আমরা একটু কনভার্ট করে নিচ্ছি, যে ফিক্সড ভেরিয়েবল এক্সপেন্সেস গুলো আলাদা করে নিচ্ছি। ফিক্সড ভেরিয়েবল গুলো এক্সপেন্সেস গুলো আলাদা করে দেন আমরা অ্যানালাইসিস করতেছি যে আমার এই ফিক্সড এক্সপেন্সেস 80,000 টাকা কত ইউনিট বিক্রি করলে কভার করবে, কত ইউনিট বিক্রি করলে আমার লাভ হবে, কত ইউনিটে আমার আমি যদি সেলস প্রাইস চেঞ্জ করি কি হবে। কারণ এখানে তো অ্যানালাইসিস, এই জন্যই তো বলা হচ্ছে যে কি এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যানালাইসিস। কিসের অ্যানালাইসিস? ওই 5টা পয়েন্টের, আমার সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ভলিউম, আর একটা হচ্ছে মিক্স। এখানে যদি আমি চেঞ্জ করে থাকি তাহলে আমার প্রফিটে কি কি হ্যাম্পার হয় বা কি ইফেক্টটা পড়ে, এই জিনিসটা আমাকে জানতে হবে। সেজন্য আমরা এই অ্যানালাইসিস গুলো করব। ওকে স্যার, থ্যাংক ইউ। দেন আর কারো কোনো প্রশ্ন? স্যার আমরা যদি এইভাবে বুঝতে চাই যে আমাদের এক্সপেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। এখন টোটাল সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যেটা থাকবে কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন থেকে যখন ফিক্সড কস্টটা বাদ দেব তখন হচ্ছে আমাদের নেট ইনকাম। এটাই কি স্যার? জি জি সংক্ষিপ্ত, জি জি সংক্ষিপ্ত এটাই। ওকে, থ্যাংক ইউ। এটার ইফেক্টটা পরবর্তীতে থাকবে। আমি যদি এতটুকু বুঝতে পারি, আমরা কিন্তু অঙ্কের মানে এই চ্যাপ্টারের একটা ট্র্যাকে ঢুকে গেলাম। ট্র্যাকে ঢুকে গেলেই আপনার জন্য সমস্যা নেই, কিন্তু ট্র্যাকে ঢোকাটাই হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট। জি, ট্র্যাকে ঢুকে তো ঢুকলাম, আর কি বুঝতে যেটা পারলাম ওটা শেয়ার করলাম। আবার বলি যে কন্ট্রিবিউশনটা হচ্ছে, আমি যদি ছোটখাটো ভাবে ছোট অঙ্ক দিয়ে বুঝাই বলি বা ছোট একটা এক্সাম্পল বলি, আপনি বা আমি কলম বিক্রি করি, একটা কলমের দাম হচ্ছে 10 টাকা মার্কেটে। একটা কলম বিক্রি করলে আমি 10 টাকা রেভিনিউ পাই। সেলস প্রাইস হচ্ছে 10 টাকা, তার মানে আমার রেভিনিউ হচ্ছে 10 টাকা।
এখন এই 10 টাকার কলমটা তৈরি করতে আমার ভেরিয়েবল এক্সপেন্সেস দরকার হয় সে ফর এক্সাম্পল 6 টাকা। ভেরিয়েবল এক্সপেন্সেস কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি না কোনো একটা প্রোডাক্ট বানানোর জন্য, ওইটা হচ্ছে কম্পালসারি। ওই জন্য বারবার একই কথা বলছিলাম। সো 10 টাকা থেকে 6 টাকা বাদ দিলে ওই 4 টাকা হচ্ছে কন্ট্রিবিউশন। তার মানে একটা কলম বিক্রি করলে আমাকে 4 টাকা কন্ট্রিবিউট করে, প্রফিট দেয় বলা যাবে না, 4 টাকা কন্ট্রিবিউট করে, আমার খাতায় 4 টাকা যুক্ত হয়। 4 টাকা করে যুক্ত হতে হতে যখন একটা ফিগার হবে তখন ওই টাকা দিয়ে আমি আমার ফিক্সড এক্সপেন্সেস গুলোকে কভার করব। ফিক্সড এক্সপেন্সেস যখন কভার হয়ে যাবে এর পরের অংশটুকু যা থাকবে তা কিন্তু প্রফিট। ঠিক আছে, মানে 80,000 টাকা যখন কভার হয়ে যাবে বাকি অংশটুকু প্রফিট। আমি যত বিক্রি করবো এর উপরে তত লাভ বাড়তে থাকবে, এটাই হচ্ছে নিয়ম। তখন কন্ট্রিবিউশনটাই নেট ইনকামে রূপান্তরিত হয়ে যায়। আর কারো কোনো প্রশ্ন? সবাই চুপ। স্যার কারো প্রশ্ন নাকি? হ্যাঁ, সবাই বুঝে গেছেন? জি স্যার। স্যার সবাই বুঝে গেছে। ফারুক হোসেন সাহেব কুমিল্লা, আপনি কি আছেন লাইনে? আমি একটু টেস্ট করি আপনাদেরকে। ফারুক সাহেব, নাই। জুয়েল সাহেব আছেন? জুয়েল উদ্দিন। স্যার আছি। আচ্ছা, আপনি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আপনার ফিক্সড কস্টটা মাইনাস করলে আপনার যে আমরা ওই ব্রেক ইভেন পয়েন্ট বলি আর কি ম্যানেজমেন্টের ভাষা, বা এখানে নেট ইনকাম বলা হয়েছে এটার। না, এর ম্যানেজমেন্টের ভাষা ব্রেক ইভেন পয়েন্ট কোথায় বলেন? এখানে তো ব্রেক ইভেনের কথা আসে না। মানে নেট ইনকামই স্যার। এইটা তো নেট ইনকাম, আমি তো ব্রেক ইভেনের আলোচনায় আনি নাই। এখানে আমি একটা ইনকাম স্টেটমেন্টটা কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটে নিয়ে আসলাম একটা ইনকাম স্টেটমেন্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে ব্রেক ইভেনের কোনো সূত্র আসে নাই। ব্রেক ইভেন আসলে তো সূত্র আসবে, ব্রেক ইভেন আসলে অন্য কিছু কনসেপ্ট আসবে। আমি একটা ইনকাম স্টেটমেন্ট সবাইকে চেহারা দেখাচ্ছি যাতে আমরা বুঝতে পারলাম কিনা, দেন আমরা তো পরবর্তী স্টেপসে যাব। এই স্টেপসটুকু আমার কিন্তু ইম্পর্টেন্ট, এইটুকু যদি আমরা বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা আরেকটু এগোই। For each additional unit Win sells 200 more in contribution margin will help to cover fixed expenses and profit. এখন আমি যদি একটা ইউনিট বিক্রি করি 200 টাকা কন্ট্রিবিউট করে, আর একটা ইউনিট বিক্রি করলে 200 টাকা হবে। যত ইউনিট বাড়তে থাকবে তত কন্ট্রিবিউশন বাড়তে থাকবে। এই বাড়তে 80,000 টাকা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ব্রেক ইভেনে থাকবো। 80,000 এর উপরে যখন আমার কন্ট্রিবিউশন থাকবে তখন আমার জন্য সেটা প্রফিট হবে। এইবারে দেখেন, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন। আগের অঙ্কে ব্রেক ইভেনের কথা ছিল না। দেখেন, $500 ছিল সেলস প্রাইস, তার থেকে $300 বাদ দিলে $200 হচ্ছে কন্ট্রিবিউশন। এই $200 একটা ইউনিট কন্ট্রিবিউট করতে থাকে। এরকম 400টা বাইক যখন আমি বিক্রি করি, এই 400টা বাইকের কন্ট্রিবিউশন হচ্ছে $80,000। $80,000 আর আমার ফিক্সড এক্সপেন্সেসও হচ্ছে $80,000। সো $80,000 থেকে $80,000 বাদ দিলে নেট ইনকাম 0। এই স্টেজটাকে আমরা বলে থাকি ব্রেক ইভেন পয়েন্ট। ইফ উইন্ড সেলস 400 ইউনিট ইন এ মান্থ, ইট উইল বি অপারেটিং এট ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টে আমরা তখনই পৌঁছতে পারবো যদি আমাদের এই 400 ইউনিট আমরা বিক্রি করে থাকি। 400 ইউনিট বিক্রি করলে আমার প্রফিটটা 0 হয়ে যাবে। প্রফিট 0 হলো মানেই হচ্ছে আমি ব্রেক ইভেনে পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ আগে আপনি যে জিনিসটা বললেন, তখন কিন্তু আমি ব্রেক ইভেন থেকে বেশি বিক্রি করি, কারণ আমি তখন 500টা ইউনিট বিক্রি করি। তাহলে 500টা ইউনিট বিক্রি করলে অবশ্যই লাভ হবে। এখন এখানে দেখেন, 400 ইউনিট বিক্রি করলে আমার প্রফিট হচ্ছে 0। আমি যদি 401 ইউনিট বিক্রি করি, 401 হয়ে যায়, তাহলে এখানে হবে $200। 200 টাকা। জি স্যার। এখানে যদি 402 ইউনিট হয় তাহলে হবে 400। জি স্যার। এখানে যদি 5 হয় তাহলে হবে 1000। ঠিক আছে, যদি এখানে 10 হয়ে থাকে তাহলে এখানে 10 × 200 তাহলে হবে কত? $2000। ঠিক আছে, আমি ব্রেক ইভেনের উপরে যখন একটা ইউনিট বিক্রি করব, ওর ফুল কন্ট্রিবিউশনটাই আমার নেট ইনকাম। ক্লিয়ার? জি স্যার। আর যদি
কম বিক্রি করে থাকি লস হবে। যেমন আমি যদি এখানে 399 বিক্রি করে থাকি, দেখবেন যে এখানে 200 লস 200 নেগেটিভ ফিগার থাকবে, 200 নেগেটিভ ফিগার। এই জিনিসটা আমরা একটা ফরম্যাটের মাধ্যমে বের করব। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে টেবুলার ফরম্যাট আর একটা হচ্ছে আমাদের ইকুয়েশন মেথড। একটা ইকুয়েশন মেথডে করব আর একটা ইয়েতে করব। আচ্ছা দেখেন, আমি যে কথাটা বললাম, যদি 1 ইউনিট আমি বিক্রি করি আমার 200 টাকা প্রফিট হয়। ব্রেক ইভেনের উপরে আমি বিক্রি করলে ফুল কন্ট্রিবিউশনটাই আমার প্রফিট, ফুল কন্ট্রিবিউশনটাই আমার তখন প্রফিটে রূপান্তরিত হয়। আচ্ছা, the break-even point can be defined either as the point where total sales revenue equals total expenses. ঠিক আছে, আমরা এর আগেও পড়ে আসছি, ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে রেভিনিউ এবং এক্সপেন্সেস ইকুয়াল হয়, অথবা বলতে পারি যে ব্রেক ইভেন পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যেখানে কোম্পানি কোনো প্রফিট করতে পারে না। আবার বলতে পারি যে ব্রেক ইভেন পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস। এর আগের অঙ্কে দেখি, কন্ট্রিবিউশন মার্জিন এন্ড ফিক্সড এক্সপেন্সেস যখন সেম হয়ে যায় তখন ওইটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি। মানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন ইকুয়াল টু টোটাল ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তিন রকম ভাবে বলতে পারি। এখানে সেলস ইকুয়াল টু টোটাল সেলস ইকুয়াল টু টোটাল রেভিনিউ ইকুয়াল বলতেছে, সিএম ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস ইকুয়াল বলতেছে। আমরা বলতে পারি যে এমন একটা পয়েন্ট যেখানে কোম্পানি কোনো প্রফিট বা কোনো লসও করে না, অথবা জিরো প্রফিট করে, সেটাও ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টকে আমরা তিন ভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, এখন আমরা ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে ঢুকি। ব্রেক ইভেন পয়েন্ট আমরা দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে সিএম মেথড আর একটা হচ্ছে ইকুয়েশন মেথড। কন্ট্রিবিউশন মার্জিন মেথড, এই মেথডে বের করতে গেলে আমাদেরকে একটা ক্যালকুলেশন জানতে হয়, আজকে ক্যালকুলেশন দেখে আমরা শেষ করব। দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটাকে বলে সিএম রেশিও। এটা জাস্ট একটা ক্যালকুলেশন। সিএম রেশিওটা আমরা কিভাবে বের করি? কন্ট্রিবিউশন মার্জিনকে সেলস দিয়ে ভাগ করলে সিএম রেশিও বের হয়। কন্ট্রিবিউশন মার্জিনকে সেলস দিয়ে ভাগ করলে সিএম রেশিও বের হয়। যেই সিএমটা আমরা এখানে বের করলাম, 500 টাকা থেকে 300 টাকা বাদ দিলে 200 টাকা থাকে। ঠিক আছে না? এটাকে আমরা রেশিওতে বলবো, পার্সেন্টেজে বলবো, রেশিওতে বলবো, অথবা এখানে তো অ্যামাউন্টে বলা আছে, আমরা এটাকে পার্সেন্টেজে বলবো। এই পার্সেন্টেজটাকে বলা হয় সিএম রেশিও। অথবা আমরা কি এটা পার্সেন্টেজে বলতে পারি? পার্সেন্টেজ বললে কিভাবে দাঁড়াবে দেখেন, আমি যদি পার্সেন্টেজে এখানে এই তিনটা অঙ্ককে পার্সেন্টেজে রূপান্তর করি, 500 ইকুয়াল টু এটাকে আমি 100% ধরলাম, আর 300 হবে তখন 60%, 200 হবে 40%। ঠিক আছে না? লেট 500 ইকুয়াল টু 100%। ঠিক আছে না? লেট 500 ইকুয়াল টু 100%, আমি কিন্তু 100 বলতেছি না, 100%। সো 300 ইকুয়াল টু তাহলে কত হবে? 60%। ওই এটার পার্সেন্টেজ অনুসারে 200 ইকুয়াল টু 40%। আচ্ছা, এটাকে আমরা এই সিএমটাকে আমরা রেশিওতে বলতে পারি। রেশিওতে করলে দেখেন তখন আমরা কিভাবে করব? সিএম ডিভাইডেড বাই সেলস। 200 ডিভাইডেড বাই 500 ইকুয়াল টু কত হয়? 40%। অথবা এটাকে আমরা বলতে পারি 0.40 বলতে পারি। ঠিক আছে না? এটাকে বলা হয়ে থাকে সিএম রেশিও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, আমরা একটা एग्जांपल দেখি। at wind each one increase in sales revenue result in total contribution margin increase 40%. আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টের উপরে সেন্ট স্যার, মানে 1 টাকায় $1 40 সেন্ট, সরি $1 40 সেন্ট, একই কথা। আমরা ওখানে পার্সেন্টেজ বলছিলাম, সেই পার্সেন্টেজটাই আমি একই কথা বললাম। ওই যে আমার এই পার্সেন্টেজটা মাথায় ছিল আর কি। যদি আমি 100 টাকা বিক্রি করি তাহলে এখানে কত হবে? 40 টাকা হবে না? জি জি, তার মানে কি আমি 40% বলতে পারি? ওই একই কথা। যদি সেলস ইনক্রিজ করে 50,000, what will be increase in total contribution margin? এটা 50,000 into 40%, 50,000 into 40%। এই যে এই ফিগারটা দেখেন, 20,000 মানে কি? 50,000 এর 40% কত? 20,000। জি, আচ্ছা ওইটাকে ওনারা আবার প্রমাণ করে দিচ্ছে। দেখেন 400 বাইক ইকুয়াল টু 2 লাখ, 400 ইন্টু সেলস প্রাইস যেটা ছিল
500 বাইক বিক্রি করলে হয় 2.5 লাখ। এখানে দেখেন 50,000 ইনক্রিজ করলো, সেলস রেভিনিউ ইনক্রিজ করলো। আর ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে 300 টাকা করে ইনটু 400, 300 ইনটু 500। এখানে হয় 80,000 সিএম, এদিকে হচ্ছে 1 লক্ষ সিএম। তাহলে 80,000 থেকে 80,000 বাদ দিলে নেট ইনকাম 0। আবার এখানে যখন 1 লক্ষ থেকে 80,000 বাদ দিই আমি 1 লক্ষ। সো আমার 50,000 ইনক্রিজ করলো আর প্রফিট ইনক্রিজ করলো হচ্ছে 20,000। So 50,000 increase in sales revenue result in 20,000 increase in CM or this calculation. আর যখন এই ইনক্রিজটা ব্রেক ইভেন পয়েন্টের উপরে হবে তখন ওই এই জিনিসটা প্রফিটে রূপান্তরিত হয়েছে। এটা কিন্তু না হলে হতো না। সে ফর এক্সাম্পল এখানে আমি যে 300 বাইকস এর তুলনা করে থাকি, এখানে যদি 400 বাইকস থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে প্রফিটে কোনো ইফেক্ট থাকতো না, এখানে নেগেটিভ ফিগার থাকতো, এদিকে জিরো চলে আসতো। ঠিক আছে, মানে কনসেপ্ট হচ্ছে যে কি সিএম রেশিওটাই হচ্ছে, সিএম রেশিও তত পার্সেন্টেজ হচ্ছে আমার রেভিনিউ বাড়বে যদি আমি সেলস বাড়াই। 1 টাকা সেলস বাড়ালে অত পার্সেন্টেজে কি করতে থাকবে, আমার সিএম বাড়তে থাকবে। আর সিএমটা নেট ইনকামে রূপান্তরিত হবে যদি ওই সেলসটা ব্রেক ইভেনের উপরে হয়ে থাকে। ঠিক আছে, আমরা একটু পর্যন্ত থাকি। কালকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করব দুটো মেথডে, দেন এরপরে আরো আমরা প্র্যাকটিস করব আর কি, বাকি প্র্যাকটিসটুকু। স্যার আজকে স্লাইডটা কি দিয়েছেন? আজকে স্লাইডটা স্যার দিয়ে দিব, আজকেই দিয়ে দেব। আজকে আপনারা স্যার একটু দিয়ে না, আজকে চ্যাপ্টারটা কঠিন বেশি স্যার। স্যার একটু দেখতে হবে, দিয়ে দিয়ে। জি জি জি, এখন প্রশ্ন বলুন। স্যার একটা পেজ আসছে। কি একটা পেজ? এই চ্যাপ্টারে আমরা তো পাই নাই। আমরা তাও পাই না। না পাইলে কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিলে হচ্ছে তো। জি স্যার, আমি দিয়ে দিব। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না। প্রসেস কস্টিং সবাই বুঝে গেছেন? হ্যাঁ, ছিল স্যার। প্রসেস কস্টিং নিয়ে আপনি একটা টেস্ট নিতে পারেন আমাদের, আমরা আসলে বুঝছি কিনা এটা বোঝার জন্য আগামী ক্লাসে। শুনেন, প্রসেস কস্টিং এর অনেকগুলা স্টেপস আছে। ফিফো মেথডের ওই স্টেপস গুলো তো গেলই। এরপরে যদি নরমাল লসের ব্যাপার আছে, অ্যাবনরমাল লসের ব্যাপার আছে। নরমাল লস হলে কি হবে, অ্যাবনরমাল লস যদি কোন স্টেজে গেলে কি হবে, এখানে আবার অনেকগুলা ব্যাপার আছে যে ইনস্পেকশনের স্টেজ থাকে। তো প্রসেস কস্টিং সামথিং ডিফারেন্ট। আর প্রসেস কস্টিং পারেন মানে আপনি কস্টিং এর কিছু একটা পারেন। ঠিক আছে, তা আমি প্রসেস কস্টিং এর আপনাদেরকে যতটুকু লেকচার দিলাম তাতে আপনাদের 50% কভার হয়ে যাবে, বাকি 50% কিন্তু আপনাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু সিলেবাসে ওই জিনিসগুলো নাই, ইন্সপেকশন পয়েন্ট, পার্সেন্টেজ অফ কমপ্লিশন পয়েন্ট, তারপরে নরমাল লস থাকলে কি হবে, অ্যাবনরমাল লস থাকলে কি হবে, এই অনেকগুলো ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো প্রত্যেকটার ইনপুট এখানে থাকে। এই জিনিসগুলো যেহেতু আমাদের সিলেবাসে নাই, আমি সেই জন্য যাইনি, কিন্তু আপনাদের শিখতে হবে। অ্যাটলিস্ট আমি যতটুকু পড়লাম ততটুকু শিখে ফেললে আপনাদের 50% কভার হয়ে যাবে, বাকিটা আপনারা আস্তে আস্তে কভার করতে পারবেন। কভারটা অংশটাই তো স্যার আমাদের এই লেভেলের জন্য যথেষ্ট কিনা? যথেষ্ট। আমি যতটুকু পড়ালাম ততটুকু যথেষ্ট, কিন্তু পরবর্তী স্টেপসে সেগুলো লাগবে। পরবর্তী স্টেপসে আপনার প্রসেস কস্টিং এ আপনাদেরকে একটা ভালো জানতে হবে। এবং আমাদের সময় হতো কি, প্রসেস কস্টিং জানাটা আমাদের জন্য অনেকটা বাইবেল টাইপের ছিল, লাগবে। এটা না জানলে হতো না, এবং অনেক দিন সময় লাগতো। আপনাদেরকে 2 ক্লাসে আমি দিলাম যতটুকু, আমাদের টিচার আমাদেরকে 5 দিন 6 দিন ক্লাস নিয়েছেন, তারপরও একটু বুঝলাম বুঝি নাই, তারপরও প্র্যাকটিস করতে মাথায় ঢুকছে। আমরা হয়তো মানে ভালো স্টুডেন্ট ছিলাম না, সেই জন্য হয়তো। এখন আমার ধারণা আপনারা আমার থেকে 5-10 টাইমস বেশি, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ভালো, যার কারণে হয়তো বুঝে গেছেন। না স্যার, এটা আপনার সত্যতা, আপনি ওই যে জায়গাগুলো স্ট্রাগল করছেন ওইগুলো আমাদের জন্য ক্লিয়ার করছেন, এটাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে নেক্সট স্যাটারডেতে আমাদের দেখা হচ্ছে, তাই না? নেক্সট স্যাটারডে হচ্ছে 4 তারিখ, তাই না? 5 তারিখ। 5 তারিখ না, আচ্ছা 5 তারিখ। ওকে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, এতক্ষণে স্যার ওই যে সিভিপি যে করলাম আমরা, এটা কি স্যার সেলস রেভিনিউ যেটা আমরা করতেছি, এটা কি স্যার বাজেটের সেলস এর উপর নাকি অ্যাকচুয়াল সেলস এর উপর? আমরা সিভিপিটা কখন করব, মানে পিরিয়ডের শুরুতে না? আমরা দুভাবে করতে পারি। সাধারণত সিভিপিটা আগে করে রাখা হয়। ব্রেক ইভেন পয়েন্ট আপনি যদি আগে ডিটারমিন করে না রাখেন তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন বুঝতে পারবেন না। আপনি যদি সেলসের মানুষ হয়ে থাকেন, আপনার সেলস বস বলে দিবে আপনাকে যে এই দেখো, আমরা যদি পার মান্থ 10 লাখ পিস বিক্রি করতে না পারি আমরা ব্রেক ইভেনে পৌঁছাবো না। উনি কিন্তু আগে ক্যালকুলেশন করে নিয়েছেন।
অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আগে আগে ওই ক্যালকুলেশন গুলো করে জানায় দেয় ভাই আমাকে যদি সার্ভাইভ করতে হয় এই ব্রেক ইভেন কোয়ান্টিটি আমাকে অ্যাচিভ করতেই হবে। সো এটা সাধারণত আগে থেকে করে নেওয়া থাকে, আর আগে করে না থাকলে পরে করবে, অসুবিধা কি? স্যার আগে করলে তো আমার সেলস এর অ্যামাউন্ট এটা কি বাজেটেড সেলস হবে না? বাজেটেড সেলস হবে, বাজেটেড সেলস হবে। এবং বাজেটেড সেলসটা তো অবশ্যই প্র্যাকটিক্যালের সাথে মিল রেখে হয়, তাই না? স্যার সেলসটা তো স্যার এখানে আসলে ইনপুট না, ইনপুট হচ্ছে স্যার ফিক্সড কস্ট আর হচ্ছে সেলিং প্রাইস আর সেলস কস্টটা আপনার ইনপুট হিসেবে দরকার হয়। আমরা যখন ব্রেক ইভেন অ্যানালাইসিস করি আমরা সেলস প্রাইসটাকে একটা ফিক্সড লেভেল ধরে থাকি, কারণ সেলস প্রাইসটা যদি ফ্লাকচুয়েট করে তাহলে ঝামেলা হয়। আপনার ব্রেক ইভেন পয়েন্ট আপনি নির্ধারণ করতে পারবেন না। ব্রেক ইভেন পয়েন্টের জন্য সেলস প্রাইসটাকে একটা নির্দিষ্ট লেভেল আপনাকে ধরে নিতে হয়। অ্যাজাম্পশনে আমরা এটা করে নিই, অ্যাজাম্পশন করে নিয়েই দেন কাজটা করে নিই। আপনি সেলস প্রাইস ফ্লাকচুয়েট করবে মানে তো আপনার সিএম চেঞ্জ হয়ে যাবে। ফিক্সড কস্টটা ফ্লাকচুয়েট করবে না, ভেরিয়েবল কস্ট ফ্লাকচুয়েট করবে না, কিন্তু ফিক্সড কস্ট সেই জন্য ওইটাকে আপনাকে ফিক্সড ধরে নিতে হবে। ধরে না নিলে আপনার কিন্তু প্রবলেম তৈরি হবে। স্যার আমি যদি আগে ক্যালকুলেট করি সবকিছু, আমার সাপোজ ধরলাম যে আমার 500 ইউনিট বা 400 ইউনিট আমার সেল করতে হবে ব্রেক ইভেনে পৌঁছানোর জন্য, বাট আমি যদি দেখি যে আমার সাপোজ অ্যাডভার্টাইজিং কস্ট আমার বাড়াইতে হবে, এটা ওইখানে অ্যাজাম্পশন গুলো আসবে, তখন ওইখানে দেন অ্যাজাম্পশন গুলো আসবে। আপনি নতুন করে সেই জিনিসগুলো যুক্ত করবেন। আপনি এটা বাজেট বাড়াইলে দেখেন কস্টও সেটা যুক্ত হবে, এটার কারণে প্রফিটে কত যুক্ত, ইয়াতে কত, সেলসে কত যুক্ত হচ্ছে সেটা আসবে। ওই জন্যই ওই কনসেপ্ট হচ্ছে মিক্স, সেলস মিক্স কনসেপ্ট। ওই কনসেপ্টটা আমাদের সিলেবাসে নাই, তারপর আমি দেখাই দিব, আপনি চাইলে দেখাই দিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের প্রত্যেকটা টপিকের থিওরিটিক্যাল পার্টটা আমরা একদিন সময় রাখছি, পরে দেখাবো। আমি থিওরিটিক্যাল তো আপনাদেরকে কমপ্লিট করে দিচ্ছি, আমার যখন লেকচার দিচ্ছি কিন্তু থিওরি পার্টটা অনেকগুলো কিন্তু প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। এর বাইরেও থেকে থাকলে আমরা সময় দিব। মিন টাইমও যদি হয়, যেমন স্যার সিবিপির এই প্রশ্নটা আমাকে একটু বলে দেন, আমি সেভাবেও আমরা আলাপ করে নিতে পারি, সেটাও একটা ভালো দিক পারে। তাও তো একটু আমরা একটু স্টাডি করলে হয়তো আপনার কাছে সমস্যা নিয়ে দাঁড়াতে পারবেন স্যার। জি। আমি যখন আপনাদেরকে মানে প্রথম থেকে স্টার্ট করে বোঝাচ্ছি তখন কিন্তু থিওরির পার্টটুকু সেখান থেকে তো কভার হয়ে যাওয়ার কথা, ওই কনসেপ্টগুলো চলে আসার কথা, না আসলে আবার আমরা বোঝাবো। পুরো পরীক্ষার প্রশ্নগুলো দেখলে মনে হচ্ছে যেন অদ্ভুত রকম থিওরি। না, আপনি সিবিপির আপনি গ্যারিসনের বইতে দেখেন, সেখানে 20টা প্রশ্ন আছে, আপনি তো 20টার ভিতরে 5টা আপনার মাথায় ঢুকছে, বাকিটা ঢুকে নেই। আপনি প্রশ্নগুলো দেখেন, দেখার পর সব মাথায় যখন চলে আসবে দেন আপনার জন্য এটা আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে স্যার থিওরির জন্য গ্যারিসন আর হর্নগেন, গ্যারিসন হর্নগেন এই দুইটা পড়লেই চলবে আশা করি। এবং সিমা স্টাডি টেক্সট থেকেও প্রশ্ন আসে। স্টাডি টেক্সট তো আছেই স্যার, মানে তিনটা। আচ্ছা দিদার ভাই, আজকে কি ম্যাথ ক্লাস হবে না? না, আজকে বিজনেস ম্যাথ ক্লাস হবে না, নোটিশ কালকে দিয়ে দিয়েছি। ও, আমার তো কোনো মেল আসে নাই আর নোটিশও পাই নাই। না, কারোই কোনো মেল আসে নাই, আইসিএমবি থেকে জানাইছে ক্লাসের সময়। ও আচ্ছা, ঠিক আছে।